পুলিশ সহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের ওপর থেকে জ্বালানি রেশনিং প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে সরকার দলীয় সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। সংসদ সদস্যের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে আজ দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসুজ্জামান বিলটি পাশের প্রস্তাব করলে তার সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। জাতীয় সংসদে আজ সম্প্রতি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম বিশেষ এ কমিটির গঠনের প্রস্তাব করলে তার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই কমিটি দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করে 30 দিনের মধ্যে সুপারিশ প্রণয়ন করবে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। 12,604 কোটি 56 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান, একনেক সভায় 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প, কাস্টমস মডার্নাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রথম সংশোধন প্রকল্প, পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ দ্বিতীয় সংশোধিত তৃতীয় সংশোধন প্রকল্প, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রজেক্ট রিভার প্রথম সংশোধন প্রকল্প, কনস্ট্রাকশন অফ 5 ক্লাইমেট রেজিলিয়েন্ট ব্রিজ ইন ময়মনসিংহ ডিভিশন প্রকল্প, সীমান্ত সড়ক রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্মাণ দ্বিতীয় পর্যায় প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায় প্রকল্প, মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধন প্রকল্প, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ প্রথম সংশোধন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্প, বৈরাগীর পুল বরিশাল টুমচর বাউফল পটুয়াখালী জেলা মহাসড়ক Z8910 যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রথম সংশোধিত প্রকল্প, বরিশাল ভোলা লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের N809 বরিশাল চরকাউয়া হতে ভোলা ইলিশা ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রথম সংশোধিত প্রকল্প এবং বরিশাল দিনারের পুল লক্ষ্মীবাসা দুমকি জেলা মহাসড়কের 14তম কিলোমিটারে রাঙামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প। প্রতিমন্ত্রী জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 7,248 কোটি 71 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 5,340 কোটি 26 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 15 কোটি 51 লক্ষ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 4টি, সংশোধিত প্রকল্প 5টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 4টি। আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার শার্শা উপজেলার উলাশী খাল পুনর্খনন উদ্বোধন করবেন এবং এক সুধী সমাবেশে যোগ দেবেন। পরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে আগামীকালই তার ঢাকা ফেরার কথা রয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে আজ তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাব। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করেন।
স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের যে কোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের জন্য খুবই ইতিবাচক। স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন 7 মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় সজীব অজয় জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পরবর্তী তারিখ 3রা মে নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা শেষ, বাকি জেরা আগামীকাল। আজ তদন্ত কর্মকর্তা আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে 23 এপ্রিল প্রথম দিনের জেরা করেন আসামি পক্ষ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্কফোর্সকে আরও 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, টাস্কফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্যপত্র না থাকায় তদন্ত করতে সময় লাগবে বলে হাইকোর্টকে জানিয়েছেন তিনি। রিপোর্ট আরিফিন মাসুদের। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে উদ্ধার করা হয় সাংবাদিক সাগর সারোয়ার এবং মেহরুন রুনির মরদেহ। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয় র্যাবের মাধ্যমে। পরবর্তীতে 2024-এর 5 আগস্টের পর হাইকোর্টের নির্দেশে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। তবে এরই মধ্যে 3 দফা পরিবর্তন করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জমা দেওয়ার তারিখ। আগের 2 দফায় দেওয়া 6 মাস করে সময়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি। আদালতে আবারও সময় আবেদন করা হলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রাথমিক তথ্য পাত্রের ঘাটতির কারণে তদন্তে বিলম্ব হচ্ছে বলে তিনি হাইকোর্টকে জানিয়েছেন। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। এদিকে মামলার বিচার প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। তৃতীয়বার টাস্কফোর্স গঠন করার পরে যে সময় নেওয়া হয়েছে, আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন যে আরো অমুক 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 অমুককে জিজ্ঞাসা করতে হবে। যাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা বলছেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করা সম্ভব না। পট পরিবর্তনের পরে যে লোকগুলোর সঙ্গে তারা কথা বলবেন বলে ইন্ডিকেট করেছেন প্রোগ্রেস রিপোর্টে, সেই লোকগুলো বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে আর নাই। তাহলে কি তদন্তের রেজাল্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পাওয়া যাবে না? এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালতেও পিছিয়েছে 115 বার। আলোচিত এই মামলায় 14 বছরেও আসেনি তদন্তের কোনো চূড়ান্ত ফল। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। আজ মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সাক্ষাতে তথ্যমন্ত্রী মার্চে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকার এই আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্র টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, গত মার্চে তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহান উদ্দিন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়। সাক্ষাতে তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা উভয়ে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে পণ্যের বহুমুখীকরণ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সফর বিনিময়ের উপর জোর দেন। সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষার সময়কে সমন্বয় করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির অডিটোরিয়ামে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে, তাই সবার ভাবনাগুলোকে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মহিদুজ্জামান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসির সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন। অ্যাসোসিয়েশন অফ আইপিটিভি ওনার এর একটি প্রতিনিধি দল আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা ড জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশন অফ আইপিটিভি ওনারের প্রতিনিধিরা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও উপদেষ্টার কাছে 4টি লিখিত দাবি উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী উপদেষ্টা এসব দাবি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। সারা দেশে সংক্রামক রোগ হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেওয়া হচ্ছে এই টিকা। টিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এই রোগের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শরীফুল ইসলামের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত 15 মার্চ থেকে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে হামের প্রকোপ। দেশের 64টি জেলার মধ্যে 58টি জেলায় ছড়িয়ে পড়ে সংক্রামক এই রোগ। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ সর্বোচ্চ, এরপরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। বিগত বছরগুলোতে টিকাদানের অভাবেই বিপুল সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেথ অ্যানালাইসিসের এগেনস্টে একদম একটা যদি পরামর্শ হয়, আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিন, আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন এবং বাচ্চাটাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। এবং আপনি বর্তমান সময়টাতে যেহেতু মিজলস এখন প্রকোপ অনেক বেশি, আপনার বাচ্চাটাকে বাইরের যে কোনো ধরনের জনবহুল স্থান আপনি অ্যাভয়েড করে চলুন, আননেসেসারি যদি দরকার না পড়ে। আর আপনার বাচ্চা যদি অন্য যে কোনো কারণে কোনো জনবহুল স্থান অথবা হাসপাতালে অন্য যে কোনো রোগের চিকিৎসা নিতে চায়, সাধারণ রোগের চিকিৎসা নিতে চায়, বাচ্চাকে অবশ্যই মাস্ক পরিধান করে নিয়ে যান। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথেই নানা উদ্যোগ গ্রহণ করে সরকার। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড চালুর পাশাপাশি 3টি ধাপে টিকাদান কর্মসূচি চালু করা হয়। 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী সকল শিশুকে দেয়া হচ্ছে হামের টিকা। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত সংক্রামক রোগ হাম প্রতিরোধে টিকা একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। তাই সকল শিশুকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণ পরিস্থিতি দ্রুতই কমে যাবে। এই মাসে বেশ কয়েকটা ক্যাম্পেইন হয়েছে এবং সারা দেশে খুব আড়ম্বরের সাথে এই হামের টিকা দেওয়া শুরু হয়েছে। সর্বোচ্চ পর্যায় থেকে প্রচেষ্টা থাকে এবং হসপিটালে যদি ডেডিকেশনটা থাকে, তাহলে অবশ্যই আমরা এই যে সাময়িক একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা আমরা অবশ্যই অতিক্রম করতে পারবো। তাই শিশুদের টিকা গ্রহণের পাশাপাশি শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা দিলে বিচলিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কিছু ভারতীয় মিডিয়ায় প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে গুজব অপতথ্য ছড়ানো হয়েছে।
অপচেষ্টা চালানো হয়েছে বাংলাদেশকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক দেশ হিসেবে উপস্থাপন করার। সম্প্রতি এমন একটি অপতথ্যের নজির নিয়ে বিস্তারিত শবনা স্মৃতির ডেস্ক রিপোর্টে। শনিবার কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের 3 দিন পর মন্দিরের এক সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের বা মৃত্যুর কারণ উদ্ঘাটনের আগে ঘটনাটিকে সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার করে ভারতীয় গণমাধ্যম ও এক্সের কিছু হ্যান্ডেল। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, গত 19 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন সেবায়েত নয়ন দাস। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে দুপুরে স্থানীয় 30 থেকে 35 জনের একটি দল মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় খোঁজাখুঁজি করে নয়ন দাসের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই ঘটনাটিকে নির্বাচনের পর প্রথম হিন্দু হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। একই ধরনের প্রতিবেদন করে দেশটির আরেকটি গণমাধ্যম নিউজ 9। কক্সবাজার সদর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়ন দাস নিহত হওয়ার পর পরিবার পুলিশকে জানিয়েছিল নয়ন দাসকে কেউ ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর আর তিনি ফেরেননি, কিন্তু কে বা কারা ডেকে নেয় তা পরিবার জানাতে পারেনি। পরে পুলিশ আরো বিস্তারিত জানতে চাইলে পরিবার জানায় নয়ন দাস নিজেও বের হয়ে থাকতে পারেন। অর্থাৎ পরিবারই এখন নিশ্চিত নয় নিখোঁজ হওয়ার আগে কি ঘটেছিল। এর বাইরে পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ বা কাউকে সন্দেহের কথা জানানো হয়নি। দেশ রূপান্তর পত্রিকার সংবাদেও প্রায় একই তথ্য পাওয়া যায়। অর্থাৎ পরিবার, পুলিশ, স্থানীয় সনাতনী সংগঠন কারো পক্ষ থেকে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং কেউ এটিকে কোনো সাম্প্রদায়িক ঘটনা হিসেবে ইঙ্গিত দেননি। মৃত্যুর কারণ উদ্ঘাটনের আগে কোনো ভিত্তি ছাড়াই সাম্প্রদায়িক হিসেবে প্রচার চালাচ্ছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। শবনা স্মৃতি, বিটিভি নিউজ। আগামীকাল সন্ধ্যা থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 1। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান চ্যানেল 1-এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি মিক্সড চ্যানেল থেকে নতুন পরিচয় 24 ঘন্টার সংবাদ চ্যানেল হিসেবে যাত্রা শুরু করবে চ্যানেল 1। পুনর্যাত্রায় দেশের প্রথম 4K টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করছে চ্যানেল 1। গুজব, মিথ্যা এবং অপপ্রচার রোধে বস্তুনিষ্ঠ সংবাদের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে চ্যানেল 1-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাকের আহমেদ ও চিফ অপারেশন অফিসার ফারজানা নিশো সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা পেল রাজধানীবাসী। বিকেলে ঝোড়ো হাওয়ার সাথে তীব্র বৃষ্টিতে গ্রীষ্মের খরতাপের তেজ অনেকখানি কমেছে। প্রকৃতিও যেন পেয়েছে নতুন প্রাণের বার্তা। এদিকে আজ সকাল 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 2 নম্বর, আমি আবার বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 38.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর ও শ্রীমঙ্গলে 20 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল দেশ ও জনপদের সংবাদের এখনকার আয়োজনে। সবাইকে আবার শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।